তুমি যদি অ্যাবর্শন করিয়েছো, তবে তোমাকে কিভাবে ধ্বংস করতে হয় সেটা আমি দেখব। খবরদার, আমার নাতিকে খুন করার চিন্তাভাবনা করেছে তো? ফোনের ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠের হুমকি ভেসে এলো। জ্যোতি চোয়াল শক্ত করে কঠোরভাবে বলল, কি করবেন আমাকে? খুন করবেন? তবে তাই করুন পারলে। আপনাদের মতো খুনে পরিবার খুন খারাপি ছাড়া আর কি পারে? জিভ টেনে ছিঁড়ে ফেলবো বেয়াদ্দপ। বাচ্চা হোক, তারপর তোমার যা খুশি করো। তালাক নেও, অন্য বিয়ে করো, আমার কিচ্ছু যায় আসে না। আমরা আমাদের নাতিকে চাই, ব্যাস। আমার খানদানের রক্ত ঝরালে এর পরিণাম খুব খারাপ হবে। আহারে মুড়ির মোয়া না। 9 মাস গর্ভে ধরবো আমি, প্রসব যন্ত্রণা ভোগ করব আমি, শরীরের যন্ত্রণা তো আছেই, আর শেষে বাচ্চা হলে কাঠের পুতুলের মতো বাচ্চাটাকে আপনাদের হাতে তুলে দিই, তাই না? আমার গর্ভকে কি আপনার ভাড়ায় দেয়া মনে হচ্ছে? খাটাস মহিলা। জ্যোতি ঠাস করে ফোন কেটে দিল। রাগের শরীর কাঁপছে তার। পাশেই তার মা রত্না উৎকণ্ঠা নিয়ে বসে আছেন। কি কি বলেছে রে? তারা বাচ্চা চাইছে, বাকি সব যাক জাহান্নামে, তাদের কিচ্ছু যায় আসে না। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল জ্যোতি। পরক্ষণে আবার বলে, 9 মাস আমাকে পেটে ধরতে বলছে তারা। বাচ্চা হলে সাথে সাথে নিয়ে নেবে আমার কোল ফাঁকা করে। তাহলে এই বাচ্চাটা আমি কেন রাখবো বলতে পারো? আমার কোল তো সেই শূন্যই থাকবে। আমি না পেলে তাদের কেন পেতে দিব? আমি কোনো দাতা আমি কোনো দাতা হাতেম তাই নই। কাঁপতে কাঁপতে কথাটি বলল সে। রত্না দ্রুত মেয়েকে বাহুদয় দিয়ে আবদ্ধ করে শান্ত করার চেষ্টা করে। জ্যোতি এবার ঝরঝর করে কেঁদে ফেলে। আম্মা, আমার সাথে এমন কেন হলো বলতে পারো? কোন বুঝে আমাকে ওই পরিবারের বউ করে পাঠালে বলো তো? আমি আমার জীবনের বোঝা বইতে পারছি না আর। শেষমেশ যখন মুক্তি নেয়ার সিদ্ধান্ত নিলাম, তখনই আমাকে কায়েদ করার জন্য আমার গর্ভে ওদের বংশধর এলো। আমার সাথে কেন এমন হচ্ছে আম্মা? রত্না নিজের কান্না আটকে বলল। ধৈর্য ধর মা, সব ঠিক হয়ে যাবে। জ্যোতি মুখ মুছে দৃঢ় কণ্ঠে বলে, আম্মা, এই বাচ্চাটা আমি রাখবো না। ওই খানদানের সাথে আমি সম্পর্ক ছিন্ন করে ফেলতে চাই চিরতরে। কোনো পিছুটান আমি রাখবো না ওদের জন্য, কখনোই না। রত্না হু হু করে কেঁদে ফেলে। তার ভীষণ আদরের জ্যোতি। কত মানতের পর পেয়েছেন তিনি মেয়েটাকে। তাই সন্তানের মর্ম তিনি বোঝেন। কাঁদতে কাঁদতে বলে, মারে এমন করিস না, ছোট নাজুক প্রাণ এভাবে শেষ করে দিস না। কত জনের চেয়েও পাই না, আর আল্লাহ তোকে না চাইতে দিয়েছি। পায়ে ঠেলিস না এই উপহারটাকে। জ্যোতির বুক ধক করে উঠল। কথাগুলো নিতে পারল না। হঠাৎই বমি ঠেলে এলো ভেতর থেকে। ছুটে বাথরুমে গিয়ে হড়বড় করে বমি করে ফেলল। বেশি বার বেড়েছ, তাই না? ফোন ধরো না, কত বড় সাহস! আপনি আমার এমন কেউ হন না যার ফোন ধরতে আমি বাধ্য নয়। জ্যোতি সমান তেজে জবাব দিল। শাহরিয়ার দাঁত কিরমির করে বলল, নেহাত আমার বাচ্চা তোমার গর্ভে বড় হচ্ছে, তাই তোমার সকল দৌরাত্ম্য হজম করে নিচ্ছি। নয়তো তো কি গায়েব করে দিতেন ক্ষমতা ব্যবহার করে? স্বার্থপর উগ্র দানব কোথাকার। দানবীয় কোনো কিছু তো এখনো দেখলেই না। দোয়া করো যেন কখনো নাই দেখতে পাও। তোমার সাথে এত কথার রুচি নেই আমার। আমার বাচ্চার গায়ে যেন একটু আঁচড়ও না লাগে। আমার বাচ্চার গায়ে একটা টোকা পড়লে তোমার খানদান নিশ্চিহ্ন করে দিব আমি। বলেই জ্যোতিকে কিছু বলার অবকাশ না দিয়ে ফোন কেটে দিল শাহরিয়ার। শাহরিয়ার শাহবাজ, প্রতাপশালী শাহবাজ বংশের ছেলে। মেহেরপুরের সবচেয়ে প্রতাপশালী এই শাহবাজ পরিবার। তাদের প্রতিপত্তি মেহেরপুরে বহু বছর ধরে চলে আসে। ভীষণ দৌরাত্ম্যময় এবং দাপুটে এক পরিবার। এলাকায় তাদের সমর্থকও দেখার মতো। জ্যোতির পরিবার মধ্যবিত্ত। জ্যোতি বাবা মায়ের অনেক প্রতীক্ষিত একমাত্র সন্তান। সুন্দরী, মার্জিত এবং আভিজাত্যপূর্ণ এক নারী।
গুণেও চুরি মেলা ভার। এই সব বৈশিষ্ট্যের কারণেই মাধ্যমিক পার না হতেই সম্বন্ধ আসতো বাড়িতে। ঠিক তেমনিভাবেই শাহবাজ পরিবারের চোখে পড়ে গিয়েছিল জ্যোতি। বাবা মা প্রথমে দিতে চাননি এই পরিবারে, কিন্তু বংশের বাকি আত্মীয়দের লাগাতার প্ররোচনায় তারাও রাজি হয়ে গিয়েছিলেন এক পর্যায়ে। সবার ভাষ্য মতে এর থেকে ভালো সম্বন্ধ জ্যোতির অন্য আর আসবে না। শাহবাজ পরিবারের একমাত্র বউ হবে সে, রাজ করবে সেখানে। অথচ বিষয়টা হলো উল্টো। বিয়ের পরপরই শ্বশুরবাড়ির সকলের শীতল ব্যবহারে জ্যোতির দমবন্ধ অবস্থা প্রায়। সম্বন্ধ যখন এসেছিল তখন জ্যোতি আর তার বাবা মা বেশ চিন্তিত হয়েছিল, এই ভেবে এত বড় খানদানি পরিবার মধ্যবিত্ত ঘরের জ্যোতির মতো বউ কেন চায়। আত্মীয় স্বজনদের কথা ছিল তারা নিশ্চয়ই ঘরোয়া এক মেয়ে চায়। জ্যোতির মতো মেয়ে এই তল্লাটে আর আছে নাকি? কিন্তু বিয়ের পরে জ্যোতি বুঝতে পারল তারা কেন জ্যোতির মতো সাধারণ ঘরের এক মেয়েকে এনেছে বউ করে, যাকে মারলে কুটলেও সব নীরবে হজম করে যাবে। মুখ উঁচিয়ে এতটুকু প্রতিবাদ করার সাহস পাবে না, বরঞ্চ নিজের হাতের পুতুলের মতো নাচানো যাবে। হয়েছেও তাই। প্রথম প্রথম জ্যোতি হজম করলেও একটা সময় আর পারল না। না হোক সে বড় লোকের মেয়ে, কিন্তু আত্মসম্মান তো তার ঠুনকো নয়। প্রতিবাদ করা শুরু করলে বিষয়টা আরও খারাপ হয়। বিয়ের 2-3 দিন পর থেকেই শাহরিয়ার উঁচু গলায় জ্যোতির সাথে কথা বলত, কেমন যেন ধমক দিয়ে। বাড়ির বাকিদের ব্যবহারও ছিল তাচ্ছিল্যপূর্ণ। 1 মাসের মধ্যেই শাহরিয়ার জ্যোতির গায়ে হাত তুলল। জ্যোতিও খ্যাপা বাঘিনীর মতো প্রতিবাদ জানালো। তারপরের দিনগুলো জ্যোতি আর মনে করতে চায় না। দুর্বিষহ জীবন ছিল তার। শাহবাজ পরিবারে জ্যোতি বধূ হয়ে গিয়েছিল 5 মাস পূর্বে। এর বেশি সে ধৈর্য রাখতে পারেনি। মনে মনে যখন সিদ্ধান্ত নিয়েছিল কল্যাণ তালাক দিবে, তখনই জ্যোতির শাশুড়ি ফারিয়া তার শারীরিক পরিবর্তনগুলো নিয়ে সন্দেহ করে বসেন জ্যোতিকে। তারপর এক প্রকার জোর করে ডাক্তার দেখিয়ে আসেন। যা ভেবেছিলেন ঠিক তাই হলো। জ্যোতি 2 মাসের অন্তঃসত্ত্বা। প্রেগনেন্সির শুরুটায় বুঝতে পারেনি জ্যোতি এমনিতেই তার মাসিক অনিয়মিত ছিল। অন্যান্য লক্ষণও খুব একটা স্পষ্ট ছিল না। খবরটা বজ্রাঘাতের মতোই জ্যোতির উপর আঘাত হানল। ঠিক ততক্ষণে খবর চাউর হয়ে গিয়েছে পুরো খানদানে। খুশির জোয়ারে তখন সবাই মাতোয়ারা। যেখানে জ্যোতি মুক্তি নিতে বদ্ধপরিকর, সেখানে নতুন বন্দিত্বের বেরি তার পায়ে আটকে গেল শক্তপোক্তভাবে। এমনটা তো জ্যোতি চায়নি। দুশ্চিন্তায় নতুন মাতৃত্বের অনুভূতিটুকু অনুভব করার অবকাশটুকু সে পেল না। নিজের বাবার বাসায় কয়েকদিনের জন্য যাবার নাম করে নিজের অল্প কিছু জিনিসপত্র নিয়ে একেবারে চলে এসেছে। এর মধ্যে মৌলভী সাহেবের কাছে জেনেছে বাচ্চা না হওয়া পর্যন্ত তালাক নেওয়া যাবে না। দুঃখের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। এরপরই রাগের বশে ফোন করে শাহরিয়ারকে জানিয়ে দিয়েছে নিজের সিদ্ধান্ত। তখন থেকেই এক প্রকার হুমকি ধামকি চলছে। জ্যোতিও সমান তেজে জবাব দিয়েছে বাচ্চা সে রাখবে না। এরপর শাশুড়িও ফোন করে যত প্রকার হুমকি দেওয়া যায় দিয়েছেন। ড্রাইভার পাঠিয়ে দিয়েছি, ওকে কোনো হুম্মি তুম্মি না করে চুপচাপ চলে আসতে বলো। ওর নাটক দেখার সময় আমাদের নেই। রাগত স্বরে কথাগুলো বললেন ফারিয়া। রত্না দুশ্চিন্তায় জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললেন, আপা, ও ছোট মানুষ, ও না হয় অবুঝ। আপনার তো বুঝেন নাকি? ওর কথা এত আমলে নেয়ার কিছু আছে? না না রত্না, তোমার মেয়ে অনেক বুঝদার, এজন্যই শ্বশুরবাড়ির কারো পরোয়া করে না। কি ভেবে বউ করে এনেছি আর কি হচ্ছে? নেহাত বংশের উত্তরাধিকার ওর গর্ভে, নয়তো আমি কবে ওর আর শাহারিয়ার তালাক করিয়ে দিতাম। রত্না আমতা আমতা করে বললেন, আপা, অন্তঃসত্ত্বা ও। এই সময় মেয়েদের মায়ের কাছেই থাকতে হয়, মায়েদের যত্ন নিতে হয়। কি বলতে চাইছো? আমাদের এখানে যত্ন নেওয়া হবে না ওর? আর কি দিয়ে যত্ন নিবে তোমরা? কি আছে তোমাদের? সেই সামর্থ্য আছে তোমাদের? রত্নার মুখে কেউ যেন অপমানের কালি মেখে দিল। চোখের কোণে পানি জমল। কাপা কাপা কণ্ঠে বলল, আপা, আমার মেয়েকে যত্ন নেওয়ার সামর্থ্য তার বাবার আছে। সে নাও। আর তোমার মেয়ের যত্ন মানা করেছি,
কিন্তু আমার নাতির যত্ন নেওয়ার সামর্থ্য আছে তোমাদের? আমার নাতির কথাও তো চিন্তা করতে হবে, নাকি? আপনার নাতি আমারও নাতি আপা। আমার মেয়ের সন্তান আর অংশ তার অংশ। কি করে ভাবলেন জ্যোতির যত্ন নিলেও তার গর্ভের সন্তানের যত্ন নিব না? ওকে আমার কাছে রাখছি আপা। ড্রাইভারকে ফোন করে ফিরে যেতে বলুন। বলেই তর্ক করার সুযোগ না দিয়ে রত্না ফোন কেটে দিলেন। রত্নার অন্তরে অশনি সংকেতের প্রবল ঝড় বইছে মেয়েটার কথা চিন্তা করে। কি হবে তার জ্যোতি? এই ঝড় তো তছনছ করে দিবে সবটা। বেখেয়ালে তার চোখ পড়ে দরজায়। স্নায়ু স্থির হয়ে যায় তার মুহূর্তেই। জ্যোতি দাঁড়িয়ে আছে দরজার কাছে ছলছল চোখে। জ্যোতি আসবে না বলেছে। ফারিয়া রাগত কণ্ঠে কথাটা বলে তাকালেন মেয়েদের দিকে। তার দুই কন্যা মাহিরা এবং অরোরা পাশে বসেই কথা শুনছিল। অরোরা চোখ কপালে তুলে বলল, দেখেছো মা কি রকম মাথায় উঠেছে? তা তো দেখছি। এই পর্যায়ে মাহিরা বাধা দেয়। আচ্ছা, তোমরা কি শুরু করেছো বলো তো? এই অবস্থায় মায়ের কাছে মেয়েরা থাকে না? আমি থাকিনি? আপু তুমি একটু চুপেই থাকো। সব সময় এমন ভাবে ওর পক্ষ টানো যেন জ্যোতির উপর আমরা টর্চার করছি। আম্মুকে তো জালিম শাশুড়ি মনে করো, অথচ ওর কোনো ভুলেই চোখে পড়ে না তোমার। ও আপন বেশি তোমার কাছে আমাদের থেকে। মাহিরা জেগে গেল। কথা ভেবেচিন্তে বলে সরু। তিলকে তাল বানানোর বদভ্যাস আর গেল না তোর? সম্পর্কে তোর বড় হয় ভাবি শব্দটা আসে না মুখ দিয়ে? আর কি সাফাই গাইলাম ওর ওর পক্ষে একটা শব্দ উচ্চারণ করলে তো দেখছি তোর গায়ে তেলের ছিটা পড়ে। বুঝলাম না আমি, কাহিনী কি? আপু কি হয়েছে? এত রাগারাগি কিসের? সামনের টি টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে তাতে কামড় বসতে বসতে বলল শাহরিয়ার। মাত্রই বাহির থেকে এসেছে। এসেছিস তাহলে? তোর বউয়ের কীর্তি দেখবো অথচ রাখবো না, তা কি করে হয়? ফারিয়া ফোরন কেটে বললেন। সোফায় বসতে বসতে শাহরিয়ার চোখ সরু করে বলল, আবার কি হয়েছে? কি হবে ভাইয়া? আম্মু গাড়ি পাঠিয়েছিল, তোমার বউ আসবে না বলে দিয়েছে। শাহরিয়ার এক দৃষ্টিতে চেয়ে রইল ছোট বোনের দিকে। ভেতরে রাগ একটু একটু করে উৎপন্ন হচ্ছে। মাহিরা দ্রুত সামাল দিতে বলল, আরে ভাই, আরো কথায় পাত্তা দিও না তো। ভাবির শরীরের কন্ডিশন তো জানোই, এজন্যই এই সময়টা আন্টি নিজের কাছে রাখতে চেয়েছে। কি হয়েছে ওর শরীরের? মাহিরা হকচকিয়ে গেল। ভাইয়ের প্রতি হুট করে মেজাজ চড়ে গেল। কি হয়েছে মানে? ভাবি প্রেগনেন্ট, জানো না তুমি? তো এখানে থাকতে কি সমস্যা? আশ্চর্য ভাই, এই সময়টা ফ্যামিলির কেয়ার প্রয়োজন, তাই মেয়েরা বাবার বাড়িতে থাকে। আমিও তো থেকেছি, আরোরার সময় তো আরোরাও থাকবে। তো এখানে ওর কেয়ার নেওয়া হবে না নাকি? আজব তো। মাহিরা বিরক্তিতে উচ্চ করে উঠল। ফারিয়া বিরক্ত হয়ে বলল, ওকে তো বিশ্বাস নেই। বাচ্চা রাখতে চাইছে না ও, তাহলে কিসের ভরসায় ওকে রাখবো ওখানে শুনি? শাহরিয়ার চোয়াল শক্ত করে বলল, ওকে খুনই করে ফেলবো। চিনে না আমাকে? ঠিক আছে, ওখানে থাকতে চাইছে থাকুক, আমিও লোক রেখে দিব আশেপাশে। কোথায় যায় না যায় সব নজরে রাখবো। অরোরা এবং ফারিয়া এই সিদ্ধান্তে খুব একটা সন্তুষ্ট না হলেও মাহিরা কিছুটা স্বস্তি বোধ করল। জ্যোতি ভাবির জন্য তার দুঃখ লাগে। এত মিষ্টি একটা মেয়ে, অথচ তার সাথে তার পরিবারের ব্যবহারটা কি পাশবিক। হঠাৎ গত রাতের কথা মনে হতেই ফারিয়া বলে ওঠেন, শাহরিয়ার, তোর বউয়ের মতো বেয়াদ্দপ আমি দুটো দেখিনি। শাহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, হে আর নতুন কি, গত 5 মাস ধরেই তো শুনছি। ও আমাকে গত রাতে খাটাস মহিলা বলেছে। শাহরিয়ার খাওয়া থামিয়ে মায়ের দিকে অবাক হয়ে তাকালো। পরক্ষণেই হেসে ফেলল। মাহিরাও মুখ অন্যদিকে ঘুরিয়ে হাসি চেপে রাখল। অরোরা হতচকিত হয়ে তাকালো মায়ের দিকে। শাহরিয়ার হাসি থামিয়ে বলল, কি যে বলো মা, ও এটা বলবে আমায়
বিশ্বাস করতে বলো। ফারিয়া রেগে বললেন, তোর মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? সেটা কখন বললাম? হয়তো তুমি শুনতে ভুল করেছ। এত সাহস আছে ওর? ফারিয়া সন্তুষ্ট হতে পারলেন না। যদিও খটকা লাগছে, তবুও মনে হচ্ছে এটাই বলেছিল মেয়েটা। কিন্তু কথা বাড়ালেন না। আর কোথাকার কোন পুচকে মেয়ে তাকে এই কথা বলেছে এটা মুখে বলাও তো লজ্জায়। বেড়ে আতশোয়া হয়ে ফোন স্ক্রল করছিল শাহরিয়ার। হুট করেই তার তেষ্টা পেল ফোনের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই অভ্যাস মতো ডাক দিল। জ্যোতি, পানি দাও তো এক গ্লাস। কোনো সাড়া না পেয়ে মুখ তুলে তাকালো। পরক্ষণে মনে পড়ল জ্যোতির অনুপস্থিতির কথা। ধুর, অভ্যাস হয়ে গেছে মেয়েটা। কিছুক্ষণ বিরক্ত হয়ে ফোনে মনোযোগ দিতে চাইল, পারল না। কন্ট্যাক্ট লিস্টে জ্যোতির নাম্বারটা খুঁজে ডায়াল করলো। ওপাশে রিং হয়েই যাচ্ছে তোলার নামগন্ধ নেই কারণ। 3-4 বার ডায়ালের পর ওপাশ থেকে ফোন রিসিভ হলো। কল সাথে সাথে অ্যাটেন্ড করো না কেন? এতবার দেওয়া লাগে কেন? হ্যাঁ, কি বলতে কল করেছেন দ্রুত বলুন। শাহরিয়ার চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করলো। তারপর বলল, বাবার বাসায় থাকতে চাইছো, থাকো। কিন্তু মনের ভুলেও যদি কোনো উল্টাপাল্টা কিছু করার কথা ভেবেছ, তো আমার কথাও মনে রেখো। তোমার প্রতি আমার নজর থাকবে, ভুলে যেও না। এমনি এমনি ছাড়ছি না তোমাকে। আর কিছু? শাহরিয়ার চুপ হয়ে গেল। মেয়েটা তার সাথে কথা বলতে ইচ্ছুক না এটা সে বেশ বুঝতে পারছে। বিষয়টা তার মেল ইগোতে হার্ট করছে বাজেভাবে। তাই তপ্ত কণ্ঠে বলল, তুমি মাকে খাটাস বলেছিলে। জ্যোতির হাসি পেলেও এ কথাও জানিয়ে দিয়েছে। বলেছি তো, কি করবেন? জ্যোতি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তোমার ঔদ্ধত্যপূর্ণ আচরণ সহ্য করছি মানে এই নয় তোমাকে শায়েস্তা করার ক্ষমতা আমার নেই। নেহাত আপনার বাচ্চা আমার গর্ভে, তাই আপনি আমাকে সহ্য করছেন, নয়তো কবেই তালাক দিয়ে দিতেন। এটাই তো আমি কানে শুনতে পাই। এক কথা বারবার বলার প্রয়োজন নেই। শাহবাজ সাহেব, আপনি আমার উপর অনেক এহসান করছেন বাচ্চাটার জন্য। আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা থেকে আমি আপনার থেকে তালাক নিব। আপনার কষ্ট করার দরকার নেই। শাহরিয়ারের মুখের কথা টেনে নিয়ে টিটকারি করে বলল জ্যোতি। তোমাকে আমি দেখে নিব। শাহরিয়ার রেগে কল কেটে দিল। ফোনটা ছুঁড়ে মারল পাশে। মেয়েটাকে তাকে ছ্যাঁচড়া ভাবছে। জ্যোতি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ভালো লাগছিল না এই লোকের কণ্ঠ তার। পরক্ষণে বিষাদ ভর করল জ্যোতির সমগ্র মুখ জুড়ে। একটা সংসারই তো চেয়েছিল সে, এমন কেন হতে হলো তার সাথে? উদরে হাত রাখলো জ্যোতি। ভেতরের নাজুক অস্তিত্বটাকে অনুভব করতে চাইল একটু। মায়ের কথা সর্বক্ষণ তার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। কতজন চেয়েও পায় না, আর সে না চাইতেই পেয়েছে। ঠিকই তো, মাতৃত্ব কি 4টিখানি কথা? সে কেমন করে ভাবছে বাচ্চাটা না রাখার কথা, অথচ তার মরার সাথে সন্ধিক্ষণে আটকা সেই ছোট্ট অস্তিত্বটা তো কত ভরসা করে আছে তার উপর। মা তাকে আজ অবধি আসতে দিবে না এই ভরসায়। বাচ্চাটা কি জানে সে তাকে না রাখার চিন্তা করছে? জানলে নিশ্চয়ই তাকে ঘৃণা করবে। ছোট্ট এ জীবনে আর কতজনের ঘৃণা সহ্য করবে ও? জ্যোতি অস্থির হয়ে উঠল ভাবতে ভাবতে। সে আর সবার ঘৃণা বরদাস্ত করতে পারলেও তার ভেতরের অস্তিত্বের ঘৃণা সইতে পারবে না। সম্ভব না। জ্যোতি রাখবে বাচ্চাটা, অবশ্যই রাখবে। যা হওয়ার হোক, দেখা যাবে। আম্মু, আব্বু খেতে আসছে না কেন? রত্না চুপ করে জ্যোতির প্লেটে রাতের খাবার বাড়তে লাগলেন। আম্মু, তোর বাবার রুমে খাবে বলেছি, সেখানেই খাবার দিয়ে এসেছি। জ্যোতি এক দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে রইল, চোখে চিকচিক করছে বিষাদ। হুট করেই চেয়ার ছেড়ে উঠে পড়ল, সোজা এগিয়ে গেল বাবার কামরার দিকে। রত্না ভয় পেয়ে নিজেও পেছন পেছন এলেন। জ্যোতি নক না করেই দরজা ছেড়ে ভেতরে প্রবেশ করল। তোমার চোখে আমার অবস্থান এখন এতটাই নেমে গিয়েছে যে এখন আমার সাথে খাবারটা খাওয়ার অবধি রুচি নেই তোমার, আব্বু। রকিং চেয়ারে চোখ বন্ধ করে বসেছিলেন হামজা সাহেব। অকস্মাৎ মেয়ের এমন কঠিন কণ্ঠে হকচকিয়ে চোখ মেরে সোজা হয়ে বসলেন। জ্যোতি বিদ্যুৎ গতিতে এগিয়ে এলো বাবার কাছে।
হামজা সাহেবের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন আপু? কথা বলছো না ঠিক মতো। আমি জানি আমি তোমাদের সকল আশায় গুঁড়োবালি ঢেলে দিয়েছি, কিন্তু কি করব আমি বলো? আমি তো একটা মানুষ দিন শেষে, তাই না? আমার কি অনুভূতি নেই? একটু স্বস্তি চাওয়ার অধিকার নেই? যা শাস্তি দেয়ার দাও, কিন্তু এভাবে কথা না বলে থেকো না প্লিজ। আমার দম বন্ধ লাগে। যে বাবার চোখে আজীবন স্নেহ ভালোবাসা দেখে বড় হয়েছি, সেই বাবার চোখে ঘৃণা দেখার মতো সাহস আমার নেই। এতটুকু ছাড় অন্তত আমাকে দাও তোমরা, দয়া করো আমার উপর। বলতে বলতে যৌদি কেঁদে ফেলে বাবার হাঁটুতে মাথা রেখে। হামজা সাহেবও নিজেকে আর ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন। জ্যোতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোর উপরে আমার কোনো রাগ নেই মা, আমি তোর সাথে নজর মেলাতে পারি না। নিজের প্রতি লজ্জা হয়, লজ্জায় মরে যেতে ইচ্ছা হয়। আমার নিজের করা ভুল তোর জীবনটা তছনছ হয়ে গেল। নিজেকে ভীষণ অপরাধী মনে হয়, ভীষণ। এজন্য তোর সামনে দাঁড়ানোর সাহসটাও হয়ে ওঠে না। তোর আসল অপরাধী তো আমি। না আব্বু না, ভুল মোটেও তোমার নয়। অন্য কারো কর্মকাণ্ডের দায়ভার তুমি কেন নেবে? তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার আসামি তুমি নও আব্বু। আমার আসামি আমি তাদের বিচার দিয়ে রেখেছি ওপরের আদালতে। তুমি নিজেকে আর ছোট করো না আব্বু। বাবা মেয়ে মিলে কাঁদছে। এদের দেখে রত্নাও কাঁদছে। কাঁদতে কাঁদতে জ্যোতিকে টেনে তুললেন। স্বামীর দিকে তাকিয়ে কান্না বিজড়িত কণ্ঠে এক প্রকার চিৎকার করে বললেন, আপনি আসলে কি বলেন তো? মেয়েটার শরীরের খবর আপনার জানা নেই? এমনিতেও কি কম কষ্টে আছে আমার মেয়েটা? কেন এইসব বলে মেয়েটাকে আরো কষ্ট দিচ্ছেন? বাপ তো আপনি নাকি? হামজা সাহেবের মাথা নিচু হয়ে গেল। মাথা নিচু করতেই কাঁদতে লাগলেন। জ্যোতি সর্বপ্রথম নিজেকে সামনে নিল, দ্রুত চোখ মুছে বললেন, আব্বু এসো, একসাথে খাবে, এসো। এটা কান্নাকাটির সময় নয়, এসো বলছি। এক প্রকার ঢেলে বাবা মাকে নিয়ে এলো খাবার ঘরে। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার কারণেই আজ তার আব্বু আম্মুর এই বেহাল দশা। এটা মানতে পারছে না সে। কেমন আছো ভাবি? জ্যোতিকে উষ্ণ আলিঙ্গন করে প্রশ্ন করলো মাহিরা। এই তো যেমন দেখেছ। মহসিনকে আনোনি? না, জানোই তো কি দুরন্ত, এই জন্যই কোথাও নিতে ভয় লাগে। জ্যোতি দুঃখ নিয়ে বলল, আহা, নিয়ে আসতে, অনেক দিন দেখি না ওকে। মাহিরা উদাস হয়ে তাকিয়ে থাকে জ্যোতির দিকে। কি সাবলীল ভাবে কথা বলছে, অথচ তার মনে যে ঘূর্ণিঝড় বইছে সেটা কে বুঝবে? আমি এসেছি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে, এজন্যই আনার ঝামেলা করিনি। তুমি তো যাবে না? জ্যোতি বিষণ্ণ দৃষ্টিতে তাকালো মাহিরার দিকে। জানোই তো কেন যাচ্ছি না। মাহিরা বেডে বসতে বসতে বলল, জানি ভাবি, এজন্যই তোমাকে যেতেও বলছি না। কি বলবো বলো, নিজের পরিবার নিয়ে আমি নিজেই লজ্জিত। আহা, তোমার লজ্জা পাওয়ার কিছু নেই মাহি, বরং ওই বাড়িতে তোমার সাথে কাটানো সময়গুলোই আমার কাছে স্বস্তির ছিল। দুজনেই চুপ হয়ে গেল। কথা বলার অনেক আছে কিন্তু মুখে আসছে না কারোরই। কথা খুঁজে না পেয়ে মাহিরা বলল, ভাবি, ভাইয়া অনেক ফল ফ্রুষ্ট পাঠিয়েছে তোমার জন্য। জ্যোতি হেসে ফেলল। আমার জন্য নাকি আমার ভেতরের অস্তিত্বটার জন্য? মাহিরা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলল, শুনেছি তুমি বাচ্চাটা রাখতে চাইছো না। জ্যোতি মাহিরার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বলল, আমার চাওয়া কি অযৌক্তিক কিছু? মাহিরা কিছু বলতে পারে না। জ্যোতির সিচুয়েশনটা সে বুঝতে পারছে। জ্যোতি কিছুক্ষণ পর বলে, আমি হয়তো বাচ্চা রাখবো, কিন্তু তোমার ভাইয়ের কাছে ফিরবো না, বাচ্চাও দিব না। মাহিরা এবার একটু উদ্ভ্রান্ত হয়ে বলল, দেখো ভাবি, আমি পড়েছি শখের কাতারে, এদিক গেলেও কাটবে ওদিক গেলেও কাটবে। আমার দুই পক্ষই লাগবে, বাচ্চাও লাগবে, তোমাকেও লাগবে, পরিবারকেও লাগবে। আমি ডিভাইস করতে পারছি না। জ্যোতি চুপ হয়ে যায়। একটু পর বলে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তোমাকে ডিভয়েড হতে হবে, কারণ সিচুয়েশনটাই এমন। আর আমিও চাই না তোমার সাথে তোমার পরিবারের দূরত্ব তৈরি হোক। তোমার প্রতি আমার অভিযোগ নেই কোনো। মাহিরা জ্যোতির হাত দুটো নিজের হাতে মুষ্টিবদ্ধ করে বলল,
ভাবি আমি অনেক করে চাই আল্লাহ ভাইয়াকে বুঝাক, ভাইয়া তোমার মর্ম বুঝুক। আমি স্বার্থপরের মতো চাই তোমরা আলাদা হয়েও না। তোমার মতো মেয়ে আমার ভাইয়া জীবনে দ্বিতীয়টি পাবে না। আমাদের জীবনে কিছু কিছু চাওয়াই থাকে, সেগুলো এক্সিস্ট করে না। যে নিজে থেকে হৃদয়ত চায় না, আল্লাহ তাকে হৃদয়ত দেন না। তোমার ভাইয়ের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য। আমি আর কয়েদ হতে চাচ্ছি না। মাহিরা টলমলে শীতল মুখটার দিকে চেয়ে থাকে বিষণ্ণ হয়ে। তারপর গভীর কণ্ঠে বলে, আল্লাহ তোমাকে আমার ভাগের সকল সুখ দিক ভাবি, সকল সুখ। সোহাইল সাহেব অনেক বড় মুখ করে বলেছিলেন, ছেলের বউ নয়, মেয়ে করে নিয়ে যাচ্ছি। মেয়ে করে রাখার এই নমুনা। হামজা সাহেব কঠোরভাবে প্রশ্নটা ছুঁলেন শাহরিয়ারের উদ্দেশ্যে। দেহ কাঠামো তার একদম স্থির। জায়গাটা শাহরিয়ারদের নিজস্ব ফ্যাক্টরিতে, শাহরিয়ারের ক্যাবিনে। সেক্রেটারিয়েট টেবিলের ওপাশে সুইভেল চেয়ারে বসা শাহরিয়ার ভ্রু কুটি করলো কথাটা শুনে। আঙ্কেল, ভালো হয় এই কথাগুলো এই জায়গায় না বললে। ঘরের সমস্যার সমাধান দপ্তরে হয় না। যখন সমস্যা ঘরেও সমাধান হয় না, তখন দপ্তরেই করা লাগে। শাহরিয়ার চোয়াল শক্ত করে বলল, ঠিক আছে, আপনি যেহেতু আলোচনা এখানেই করতে চাইছেন, আমারও আপত্তি নেই। আমি শুধু আপনার সম্মানের খেয়াল করছিলাম। তারপর দরজার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, ফারুক, 2 কাপ চা পাঠিয়ে দাও। হামজা সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে জামাতাকে পরখ করে চললেন। এত বড় ভুল হলো কি করে তার ধারা? আরও ভালোভাবে খোঁজ নেওয়া দরকার ছিল তার। আমার সম্মানের খেয়ালই যদি করতে, তবে আমার মেয়েটার সাথে এমন করতে পারতে না। তোমরা আমাকে ভীষণ হতাশ করেছো শাহরিয়ার। আমাকে মানতে বাধ্য করেছো। বাহ্যিক আভিজাত্য অভ্যন্তরীণ মানসিক প্রতিফলন নয়। আপনার মেয়েও আমাদের হতাশ করেছে আঙ্কেল। তার আচরণ বরদাস্ত করার মতন নয়। শাহরিয়ার ভীষণ বিরক্ত হয়ে বলল, আসলে সে আশা করেনি হামজা সাহেব এভাবে তার অফিসে চলে আসবেন এই বিষয় নিয়ে। এমনিতেই অফিসের দুনিয়ার ঝামেলা, তার উপর এখন এই ঝামেলা। বিরক্তই হচ্ছে সে। হামজা সাহেব দুঃখে হেসে ফেললেন প্রায়। তাহলে চিন্তা করো কি পরিমাণ জুলুম সই যে আমার শান্তশিষ্ট মেয়েটা যে এই পর্যন্ত নামতে বাধ্য হয়েছে। শাহরিয়ার তাজ্জব হওয়ার ভান করে বলল, আপনার মেয়ের উপর জুলুম করেছি আমরা? অস্বীকার করতে পারবে? ফুলের মতো মেয়ে দিয়েছিলাম তোমাদের হাতে, অথচ তোমরা সেই কোমল ফুটফুটে ফুলটাকে দুমড়ে মুচড়ে আমার কাছেই পাঠিয়েছ। খোদা সইবে না এত জুলুম। অন্যের মেয়ের প্রতি এত অবিচার করো, অথচ নিজের ঘরে এখনো তোমার একটা অবিবাহিত বোন আছে। সে কথা কিভাবে ভুলে যাও? খোদা না করুক তোমার বোনের সাথে এমন কিছু হলে সহ্য করতে পারবে? শাহরিয়ার রেগে গিয়ে বলল, আঙ্কেল, লিমিট ক্রস করবেন না। আমার বোন জ্যোতির মতো বেয়াদব না। আপনার মেয়ে সংসার টিকাতে পারেনি, এজন্য আমার বোনকে নিয়ে যা তা বলার অধিকার আপনি রাখেন না। শান্ত মেজাজের হামজা সাহেবও খেপে উঠলেন এই পর্যায়ে। সংসার টেকানোর দায়িত্ব শুধু মেয়ের, পুরুষের দায়িত্ব নেই? আমার বিরাট বড় ভুল হয়েছে তোমার মতো মেরুদণ্ডহীন লোকের কাছে আমার এত সুশীল মেয়েটাকে বিয়ে দেওয়া। এই ভুল খেসারত দিতে হচ্ছে এখন আমার। মনে রেখো, আল্লাহ ইনসাফ করেন। তোমার মতো ছেলে আমার মেয়ে হেফাজত করতে পারবে না, এটা আমার আগেই বুঝে নেওয়া দরকার ছিল। ভুল যেহেতু আমি করেছি, এই ভুল ঠিক এখন আমিই করব। বলি এক মুহূর্ত সেখানে না থেকে হামজা সাহেব ঝড়ের গতিতে চলে গেলেন। হামজা সাহেব যেতে না যেতেই ফারুক নামের অল্প বয়সী ছেলেটা চায়ের ট্রে নিয়ে কেবিনে ঝুঁকলো। টেবিলে রাখতে রাখতে বলল, স্যার, চা। শাহরিয়ার রেগে মেগে বলল, তুমি খাও, খেতে না পারলে চা দিয়ে গোসল করো। নিয়ে যাও এখান থেকে, গেট আউট। ফারুক ভয় পেয়ে দ্রুত ট্রে তুলতে গেল এবং তাড়াহুড়োয় ট্রেটা হাত ফসকে পড়ে গেল।
মুহূর্তেই চায়ের কাপ দুটো শব্দ করে মেঝেতে পড়ে ভেঙে চৌচির হলো। শুভ্র ফ্লোরটায় চায়ের বিশ্রী বাদামি রংটার দিকে তাকিয়ে শাহরিয়ারের রাগ তরতর করে বেড়ে উঠল। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো ফারুকের দিকে, যেন পারলে কাঁচায় চিবিয়ে খায়। ফারুক সেই দৃষ্টি দেখে আতঙ্কে পিছিয়ে গেল কয়েক কদম। কণ্ঠনালী তার শুকিয়ে খটখটে হয়ে গেছে ইতিমধ্যে। গেট লস্ট, দূর হও সামনে থেকে। কমসে কম 2 দিন আমার সামনে পড়বে না। যদি সামনে পড়ো তাহলে ফুটন্ত গরম চা ঢালবো তোমার গায়ে। বেরিয়ে যাও। ফারুক ভয়ে দৌড়ে বেরিয়ে গেল কামরা থেকে। শাহরিয়ার মাথার চুল খামচে ধরে বসে পড়ল। রাগে মাথা ফেটে যাওয়ার মতো অনুভূত হচ্ছে তার। ফ্যাক্টরি থেকে বেরিয়ে একটা রিকশার জন্য দাঁড়ালেন হামজা সাহেব। মন মেজাজ ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। বাইরে তখন কড়া রোদ। দিবাকর তার রোষানলে ধরণীকে পোড়াতে যেন বদ্ধপরিকর। কিছুক্ষণ অপেক্ষার পর একটা রিকশা অদূরে দাঁড়াতে থেকে সেটাকেই চড়ে বসলেন। রওনা দিলেন সোজা বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি এসে গেটের সামনে একটা গাড়ি দেখে ভ্রু কুঁচকে গেল তার। গাড়িটা তার পরিচিত জ্যোতির শ্বশুর বাড়ি থেকে কেউ এসেছে। চিন্তিত হয়ে রিকশা ভাড়া মিটিয়ে দ্রুত ঘরে ঢুকলেন। ডাইনিং টেবিলের ওপর অনেকগুলো ফলের ঝুড়ি দেখে ভ্রুজোড়া কুঁচকে এলো তার। রত্নাকে দেখে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন। কে এসেছে বাড়িতে? রত্না স্বামীর গম্ভীর মুখ দেখে একটু ভরকে গেলেন। জ্যোতির ননদ এসেছে, বড়টা। ফলগুলোর দিকে ইশারা করে জিজ্ঞেস করেন। এসব ও এনেছে? হ্যাঁ। হামজা সাহেব তপ্ত কণ্ঠে বললেন। ফিরে নিয়ে যেতে বলো, না নিলে ডাস্টবিনে ফেলে দাও। ওই বাড়ির কিছু যেন আমার বাড়ি পর্যন্ত না আসে। আমার মেয়েকে শেষে করে আধিক্ষেতা দেখাচ্ছে। এখন গুরু মেরে জুতা দান করা, কোথাও গিয়ে দেখাতে বলো, এখানে না। রাগে হনহন করে নিজের ঘরে চলে গেলেন হামজা সাহেব। রত্না ভীষণ ভোরকে স্বামীর যাওয়ার পথে চেয়ে রইল। কি হলো মানুষটার? স্বামীর এরকম রাগ দেখে অভ্যস্ত নন রত্না। সকালে ভীষণ হন্তদন্ত হয়ে কোথায় যেন গেল মানুষটা। বলেও যায়নি কোথায় যাচ্ছে। কোনো ঝামেলা হয়েছে নাকি কোথাও? জ্যোতি একটু এদিকে আই তো। রত্না মেয়েকে ডাক দিলেন উঁচু আওয়াজে। জ্যোতি তখনও মাহিরার সাথে কথা বলছিল। মায়ের ডাক শুনে মাহিরাকে বসতে বলে উঠে এলো সেখান থেকে। কি হয়েছে আম্মু, ডাকছিলে? রত্না বেগম ভীষণ উদ্বিগ্ন হয়ে গলার স্বর নামিয়ে বললেন। তোর আব্বু কি যেন হয়েছে, বাহিরে থেকে ফিরেই কেমন রাগারাগি করছে। তোর ননদ এসেছে, জানতে পেরেও আরও আজব ব্যবহার করছে। বলেছে যা যা এনেছে সব যেন ফিরিয়ে দিই, ফেরত না দিলে যেন ডাস্টবিনে ফেলে দিই। এখন কি করব, আমার মাথায় ধরছে না। জ্যোতি অবাক হয়ে বলল। আব্বু বলেছে এসব? অনেক রেগেছিল নাকি? জ্যোতি চিন্তিত হলো, চিন্তিত কণ্ঠে বলল। আচ্ছা, আমি পরে কায়দা করে বের করব কি হয়েছে, তুমি টেনশন নিও না। মাহিরা ফলমূল এনেছে, এটা আমারও ভালো লাগেনি। ওই বাড়ির কিছু আমারও রাখার ইচ্ছে নেই, কিন্তু ফেরত নেওয়ার কথা বললে কি রকম বাজে দেখা যাবে বিষয়টা। মাহিরা কষ্ট পাবে ভীষণ। কি করব এখন, তোর আব্বুর মেজাজ ভালো না। তুমি সরিয়ে রাখো এগুলো, বাবার সামনে যেন না পড়ে। পরে দেখছি কি করা যায়। মাহিরা গিয়েছে প্রায় 2 ঘন্টা হলো। জ্যোতি এবং রত্না দুজনেই উদ্বিগ্ন হয়ে রইল পুরোটা সময়। আব্বুর ঘরে যাওয়ার সাহস পাচ্ছে না কেউই। অনেকক্ষণ পর জ্যোতি সামান্য সাহস সঞ্চয় করে আব্বুর ঘরের দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে সারা শব্দ না পেয়ে উদ্বিগ্ন হয়ে দরজায় জোরে ধাক্কা দিতেই সেটা খুলে গেল। ভেতরে অন্ধকার দেখে রীতিমতো অবাক হলেও সে আব্বু অন্ধকার অপছন্দ করেন না। আব্বু? কোনো সাড়া পেল না সে। কোনো মতে দেয়াল হাতড়ে লাইটের সুইচ অন করে দিল সে। হামজা সাহেব রকিং চেয়ারে বসে আছেন, মুখ তোয়ালে দিয়ে ঢাকা। জ্যোতি কোনো কেন যেন ভয় পেল ভীষণ আব্বুর এই নীরবতায়। দ্রুত আব্বুর কাছে এসে তোয়ালে সরালো। হামজা সাহেবের চোখ দুটো বন্ধ। জ্যোতির বুক ধক করে উঠল অনায়াসেই। আব্বু? আব্বুর গায়ে মৃদু ধাক্কা দিয়ে জোরে ডাক দিল জ্যোতি। হামজা সাহেব চোখ মেলে মুখের সামনে মেয়েকে দেখলেন। চোখ দুটো তার ভীষণ শূন্য। আব্বু কি হয়েছে তোমার, আমাকে বলো প্লিজ। হামজা সাহেব শীতল চোখে মেয়ের দিকে চেয়ে রইলেন।
কিছুক্ষণ মৌন থেকে বললেন, বস আমার পাশে, কথা আছে। জ্যোতি আব্বুর আদেশ মানল। বাবার পায়ের কাছে বসলো উৎসুক দৃষ্টি মেরে। তুই বাচ্চাটা রাখবি? সোজা সাপটা প্রশ্ন করলেন হামজা সাহেব, কোনো রকম ভনিতা না করে। আব্বুর প্রশ্নে জ্যোতির মাথা স্বয়ংক্রিয়ভাবে নত হয়ে গেল। আড়ষ্ট অনুভব করলো ভীষণ। কখনো ভাবেনি বাবার সাথেও তার এই বিষয় নিয়ে কথোপকথন হবে। কোনো শব্দ উচ্চারণ করতে পারল না জ্যোতি। রাখবি? হামজা সাহেব শীতল কণ্ঠে পুনরায় জিজ্ঞেস করলেন কথাটা। জ্যোতি আলতো মাথা নেড়ে সায় জানালো, ঠিক আছে, ভুল আমি করেছি, তাই যতদূর সম্ভব সংশোধন আমিই করব। ওই বাড়ি তুই আর যাবি না। তোর সন্তান হওয়ার পর তালাকের সকল কার্যক্রম আমি নিজে করব। বাচ্চাও আমরাই রাখব। মামলা করার দরকার হলে সেটাও করব। দুনিয়া তৈরি এমন কোনো আইন আদালত নেই দুধের শিশুকে মা থেকে আলাদা করার। ততদিন পর্যন্ত ধৈর্য ধর, আল্লাহর উপর ভরসা রাখ। জ্যোতি কামড়ে ধরে মাথা নত করে কাঁদতে লাগলো। গভীর নিশুতি রাত, চারদিকে শুনশান নীরবতা। ঘুমন্ত জ্যোতির তন্দ্রা আচমকাই ছুটে যায়। চোখ মেরে খুটখুটে অন্ধকারের বদলে আবছা আলো দেখে জ্যোতি বুঝতে চেষ্টা করে সে কোথায় আছে। ড্রিম লাইট জ্বলছে। ধাতস্থ হওয়ার সময়টুকুর মধ্যেই কানে আসে কারো গুনগুনিয়ে মৃদুস্বরে কান্নার আওয়াজ। ত্রস্ত হয়ে শোয়া থেকে উঠে বসে জ্যোতি। আবছা আলোয় দেখতে পায় রত্নাকে জায়নামাজে বসে মোনাজাত ধরে আকুল হয়ে কাঁদতে। জ্যোতি উদ্বিগ্ন হয়, বুঝতে চেষ্টা করে কি হয়েছে। যখন বুঝতে পারলো মা তার জন্যই তাহাজ্জুদ নামাজে বসে কাঁদছে, তখন তার ভেতরটায় অদ্ভুত টানাপোড়েন তৈরি হলো। জ্যোতির সাথে আম্মু ঘুমান। জ্যোতি মানা করেছে, তবুও রত্না শোনেনি। মাঝরাতে যদি ওর কোনো প্রয়োজন হয় তখন কতক্ষণই বা ডাকবে জ্যোতি। আব্বু আম্মু এই দুটো মানুষ জ্যোতির জীবনে আল্লাহর দেওয়া সব থেকে সেরা উপহার। ছোটবেলায় সাইকেল চালাতে গেলে বাবা সাইকেলের পেছনটা ধরে থাকতেন, মা ছুটতেন পেছন পেছন। দুর্ঘটনাক্রমে পড়ে গিয়ে হালকা চোট পেলে উদ্ভ্রান্তের মতো দুজনে ছুটে আসতেন তার কাছে। জ্যোতির গায়ে হালকা আঁচড়টুকুও সহ্য করতে পারত না দুজনের কেউ। নিজেদের সীমাহীন আদরে বড্ড নরম করে বড় করেছেন জ্যোতিকে। সেই জ্যোতির জীবনে এমন ঝড় বইছে এটা সহ্য করতে পারছে না কেউই। জ্যোতি নিঃশব্দে উঠে ওয়াশরুমে যায়। অজু করে মায়ের পাশে আরেকটা জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করে। রত্না মেয়ের উপস্থিতি পেয়ে কান্নার শব্দ বন্ধ করে ফেলেছেন। জ্যোতি নামাজ শেষ করে মোনাজাত ধরে। আল্লাহ, আমার আব্বু আম্মু আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তাদের থেকেও আমাকে বেশি ভালোবাসেন আপনি। আমার জীবনটাকে গুছিয়ে দিন ইয়া রব, যা আমার হকে ভালো হয় তাই করুন রব্বুল আলামিন। শাহরিয়ার নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো মাহিরার সামনাসামনি। আজকে ফ্যাক্টরিতে যাবে না আর? মাহিরা তার 3 বছরের ছেলে মহসিনকে খাইয়ে দিতে দিতে ভাইকে প্রশ্ন করলো। যাব বিকেলের দিকে। মাহিরা নিজের ছেলের দিকে মনোযোগ দিল। ওদিকে শাহরিয়ার উসখুস করছে। মাহিরা বড় ভাইয়ের দিকে ফিরল। শাহরিয়ারের তামাটে বর্ণের মুখে দুশ্চিন্তার ছাপ পর্যবেক্ষণ করে বলল, ভাইয়া কি হয়েছে? গতকাল থেকে তোমাকে অনেক ডিস্টার্ব লাগছে। শাহরিয়ার যেন অপেক্ষাতেই ছিল মাহিরার প্রশ্নে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, জ্যোতির আব্বু এসেছিল কালকে আমার অফিসে। মাহিরা এবার নড়ে চড়ে বসলো, সিরিয়াস হয়ে বলল, কেন? এই তো এসব ঝামেলা নিয়েই কৈফিয়ত চাইতে এসেছিল। জ্যোতির সাথে আমাদের আচরণ নাকি ভালো ছিল না। মোট কথা ব্লেম দিয়ে যাচ্ছিল সামনে। তারপর? এক পর্যায়ে লিমিট ক্রস করলে আমিও রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। শেষে উনিও রাগারাগি করে চলে গিয়েছিল। মাহিরা চোখ উল্টে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। ভাইয়া তুমি আসলে কি বলো তো? তোমার মেজাজ কি অল টাইম কেরোসিন লাগার মতো যে স্পর্শ করলেই আগুন ধরে যায়? শেষমেশ শ্বশুরের সাথে রাগারাগি করলে? শাহরিয়ার বিরক্ত হয়ে বলল, আরে সিচুয়েশনটাই এমন ছিল। তাছাড়া ওনার সাথে রাগারাগি হোক এমনটা আমি চাইনি। বয়সে এবং সম্পর্কে দুটোতেই উনি সম্মানের, এজন্যই গিল্টি ফিল হচ্ছে। সবকিছু ঘেটে ঘ করে গিল্টি ফিল করে কি লাভ হবে শুনি?
শাহরিয়ার বিরক্ততে চ করে উঠল। এখন টিটকারি মারবি নাকি সলিউশনও দিবি কিছু? তুমি আবার আমার সলিউশন ধারলে কবে থেকে বলো তো? এক কাজ করো, ওনার কাছে অ্যাপোলোজাইট করে নাও। পাগল, কালকে যে সিন হয়েছে এরপর ওনার সামনে গেলেও আমার শরীর অবশ হয়ে যাবে অস্বস্তিতে। তো আমার কাছে আর কোনো সমাধান নেই, যাও তো এখান থেকে তুমি। ভালো লাগছে না আমার। তখনই শাহরিয়ারের ফোনে কল এলো। ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে রাকিব লেখা। আচ্ছা থাক তুই, আমি গেলাম। বলেই শাহরিয়ার সেখান থেকে সটকে পড়ল। নিজের রুমে এসে কল রিসিভ করে বলল, হ্যাঁ বলো। স্যার, ম্যাডাম ওনার হামুরে নিয়ে বড় বাজারে আসছে, কি সব জানি কিনতেছে। শাহরিয়ারের ভ্রু কুচকে গেল। কি সব কিনছে মানে? কি কিনছে? ওই তো মুদি দোকানে থেকে সদাই পানি কিনতেছে। শাহরিয়ার রেগে বলল, তাহলে সেটাই না বলবে, ইডিয়ট। ফোন কেটে দিল শাহরিয়ার। জ্যোতির নাম্বারে ডায়াল করলো 3-4 বার, কল করার পরেও কেউ ধরলো না। মেজাজটাই খারাপ হচ্ছে তার। এই মেয়ের সাথে আসলেই কেউ বাস করার যোগ্য না। রাকিবের নাম্বারে আবার ডায়াল করলো সে। হ্যাঁ স্যার বলেন। নজর রাখবে তাদের উপর, কোথায় যায় না যায় ইনফর্ম করবে, আর বাসায় পৌঁছানো অবধি ফলো করবে। বাসায় গেলে আমাকে কল দিয়ে জানাবে সাথে সাথে। আচ্ছা। ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য জ্যোতি বেরিয়েছে আম্মুর সাথে। গ্রোসারি সোফা শপে গিয়ে লিস্ট অনুযায়ী জিনিসপত্র কিনে বাইরে আসতেই একটা লোকের উপর চোখ পড়ল তার। জ্যোতির ভ্রু কুচকে উঠল। এই লোকটাকে বাসা থেকে বের হওয়ার সময়ও তাদের বাসার একটু দূরের চা দোকানটায় দেখেছিল সে। এখনও জ্যোতিদের দিকেই তাকিয়েছিল। জ্যোতির নজর সেদিকে যেতেই চোখ ফিরিয়ে নিয়েছে। ফলো করছে নাকি? টেনশন ফিল করলো সে। দ্রুত আম্মুকে নিয়ে রিক্সা স্ট্যান্ডের দিকে গেল। মাঝপথে ঘাড় ঘুরিয়ে দেখলো লোকটাও তাদের পেছন পিছন সমান্তরে আসছে। ফলো যে করছে এটা নিশ্চিত হয়ে গেল জ্যোতি। তড়িঘড়ি করে একটা রিক্সায় মাকে নিয়ে উঠে পড়ল সে। দ্রুত বাড়ির ঠিকানা নিয়ে কোনো রকমে না থেমে যেতে বলল চালককে। রত্না মেয়ের এমন আচরণে চোখ সরু করে তাকালেন। কি হয়েছে? বাসায় গিয়ে বলছি। বাসায় ফিরে জ্যোতি মেইন গেট আটকে দিল তড়িঘড়ি করে। এদিকে রত্না মেয়ের আচরণে অবাক হচ্ছেন যার বর্ণায়। আম্মু কেউ একজন ফলো করছিল আমাদের। আব্বুর ঘরে নেই, ভুলেও অপরিচিত কেউ এলে গেট খুলবে না। মেয়ের ভয়ার্ত অভিব্যক্তি দেখে রত্নাও ভয় পেয়ে গেলেন। জ্যোতি নিজের রুমে গিয়ে বরখা খুলে ফ্যানের নিচে শুয়ে পড়ল। বাইরে প্রচুর রোদ আর ভ্যাপসা গরম, অসহ্য লাগছে। হঠাৎ ফোনের আওয়াজ পেল, কিন্তু জ্যোতির একদম উঠতে ইচ্ছে করলো না। পড়ে রইল একইভাবে। কে কল করেছে সেটাও দেখার চেষ্টা করলো না। অনেকক্ষণ বিরক্তিকর ঘ্যান ঘ্যান শব্দ করে ফোনটা বন্ধ হয়ে গেল। পরক্ষণেই আবার শুরু হলো। অসহ্য হয়ে জ্যোতি এবার উঠেই পড়ল। ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে স্ক্রিনে শাহরিয়ার নামটা দেখে বিরক্তি আরও ভালো। কল রিসিভ করে পুনরায় বিছানায় শুয়ে ফোনটা কানে ঠেকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কি হয়েছে? শাহরিয়ারও সমান তালে ঝাঁঝের সাথে বলল, কতবার কল দিয়েছি তোমায়, কল ধরো না কেন? বাইরে ছিলাম, ফোন নিয়ে যাইনি। গ্রোসারি শপে গিয়েছিলে? জ্যোতির ভ্রু কুচকে গেল। আপনি জানলেন কিভাবে? পরক্ষণে বিদ্যুৎ গতিতে জ্যোতির মাথায় কথাটা খেলে গেল। স্পাই লাগিয়েছেন আমার পেছনে? শাহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, নতুন জানো, শুরুতেই তো বলে দিয়েছি। আপনি মানুষ জানেন ওই গুন্ডা মার্কা লোকটাকে দেখে আমি কত ভয় পেয়েছিলাম। গুন্ডা? কে গুন্ডা? আপনার স্পাই লোক রেখেছেন পেছনে, ভালো কথা, একটু ভদ্র গোছের কাউকে রাখতে পারলেন না? তুমি দেখে ফেলেছো ওকে? যে পিকুলিয়ার বেশভূষা ছিল, অন্ধকারও না দেখে চিনে ফেলবে। মেজাজটাই খারাপ হয়ে গেল শাহরিয়ারের। রাকিবকে বারবার করে বলে দিয়েছে কোনো ক্রমেই যেন জ্যোতি চোখে না পড়ে। গর্ধবটা সেটাও ঠিকঠাকভাবে করতে পারে না। রাকিবের ক্লাস তো সে পড়ে নিবে, এখন আরও গুরুত্বপূর্ণ কথা আছে তার। আসল কথায় আসো, তুমি আর বাইরে যাবে না। যা যা দরকার আমাকে ফোন করে জানাবে, আমি লোক দিয়ে পাঠিয়ে দিব। কেন কেন বাইরে যেতে পারবো না আমি? আশ্চর্য,
তোমার শরীরের কন্ডিশন জানো না তুমি? শাহরিয়ার, আমি প্রেগনেন্ট, প্যারালাইজড না। আপনি কি মনে করেন দুনিয়ার সব অন্তঃসত্ত্বা মহিলারা সারাদিন শুয়ে বসে কাটায়? আমি আবার সেটা কখন বললাম? বাইরে ওয়েদার যেই রকম, এই অবস্থায় বের হলে যদি রাস্তায় ঘুরে পড়ে যাও তখন কি হবে, সেজন্যই মানা করেছি। জ্যোতির হঠাৎ রাগ ভুলে হাসি পেল শাহরিয়ারের কথা শুনে। শাহরিয়ার তার জন্য এতটা উদ্বিগ্ন হয়নি আগে কখনো। ভালোই লাগলো তার। পরক্ষণেই আবার ঝাঁজের সাথে বলল, তাহলে আপনাকে কেন বলবো? আমার আব্বুর সামর্থ্য আছে আমাকে দরকারি জিনিসপত্র এনে দেয়ার। শাহরিয়ার এবার ক্ষেপে বলল, জাস্ট শাট আপ। নিজের বউয়ের ভরণ পোষণের তার বাপের উপর দিব? আমাকে কি তোমার বোনলেস মনে হয়? ব্রেনলেস তো আপনি, সত্যি সত্যি মনে করার কিছু নেই। দেখো, যদি খোঁচা মেরে কথা বলবে না, এসব আমার সহ্য হয় না। আমাদের মধ্যে যা কিছুই হয়ে যাক না কেন, উই আর স্টিল হাজব্যান্ড ওয়াইফ। পরে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। নিজের দায়িত্ব পালন করছি, তোমার উপর দয়া দেখাচ্ছি না কোনো। অধিক দায়িত্ব তো আপনার আরও অনেক কিছু ছিল, সেসবের বেলায় তো নির্বিকার ছিলেন। আর আপনার মধ্যে যে দয়া মায়ার ছিটে ফোটাও নেই সেটা আবার জানি না আমি। শাহরিয়ার পাল্টা শাসিয়ে কিছু বলতে চাইলেও আটকে গেল। মেজাজ খারাপ করা যাবে না যদি ইচ্ছে করে তাকে রাগাচ্ছে। নিজেকে শান্ত করে বলল, বাবার বাসায় গিয়ে তোমার মুখে খই ফুটেছে। ওয়েল, আমারও সমস্যা নেই, করো বার্গেনিং যত মন চায়। তোমার সাথে অন্য কথা বলার আছে। যদি চুপ করে থাকে শাহরিয়ার বলে, ইয়ে, আঙ্কেল এসেছিলেন গতকাল আমার অফিসে। যদি শর্ট করে শোয়া থেকে উঠে বসে। আব্বু, যদি উত্তেজিত হয়ে বলল, কি কথা হয়েছে আপনাদের? আব্বুকে কি বলেছিলেন আপনি কালকে সারাদিন? এজন্যই আব্বুর মেজাজ এমন ছিল? তোমাদের বাবা মেয়ের কি আমাকে ব্লেম করা ছাড়া আর কোনো কাজ নেই? আপনি অনেক ভদ্র মানুষ তো, তাই ব্লেম করা লাগে। যদি কথায় পাত্তা দিল না শাহরিয়ার। ক্যাজুয়াল কথাবার্তা হয়েছে, আসলে একটু রাগারাগি হয়েছিল বলতে গেলে। আঙ্কেল রাগ করে চলে গিয়েছিলেন অফিস থেকে। মানে কি নিয়ে রাগারাগি হয়েছিল? শাহরিয়ার হঠাৎ কেঁপে উঠল। সব নষ্টের গোড়া তুমি। আগে আমার মাথা খেতে, এখন নিজের বাবার মাথাও খাচ্ছ। যদি হতভম্ব হয়ে গেল। আচ্ছা শোনো, আমি আসলে রাগারাগি করতে চাইনি আঙ্কেলের সাথে, অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তুমি আঙ্কেলকে আমার তরফ থেকে সরি বলে দিও। যদি মেজাজ চেতে উঠল মুহূর্তেই। দাঁত কিরমির করে বলল, কেন? ভুল করেছেন আপনি, ক্ষমাও আপনি নিজের মুখেই চাইবেন। আমাকে মাধ্যম কেন বানাতে চাইছেন? কি নিয়ে কোন পর্যায়ে রাগারাগি হয়েছে সেটা কি আমি দেখেছি? তুমি তোমার বাবার বাসায় আছো, এই জন্যই বলছি। আঙ্কেল মনে হয় না আমার ফোন ধরবে। যদি রেগে মেগে বলল, শাহরিয়ার, ডু ইউ নো ইউ আর আ মেন্টালি সিক পারসন? শাহরিয়ার হতভম্ব হয়ে বলল, তুমি আমাকে পাগল বলছো? কথার মাঝখানেই জ্যোতি ফোন কেটে দিয়েছে। ততক্ষণে শাহরিয়ার অবাক হয়ে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বেয়াদব, গুরুজনদের কথা শোনে না। গুনে গুনে 8 বছরের বড় হই আমি এই মেয়ের। রাতের খাবার খেতে সবাই বসেছে একসাথে। যদি খাবার নেড়ে চেড়ে দেখছে খাওয়া বাদ দিয়ে। ভাব দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কিছু একটা বলতে চাচ্ছে। তুমি শাহরিয়ারের সাথে দেখা করতে গিয়েছিলে? হামজা সাহেবের খাওয়া থেমে গেল। রত্নাও থেমে গেলেন। হামজা সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুমি জেনেছো কিভাবে? জ্যোতি অস্বস্তি নিয়ে বলল, শাহরিয়ার ফোনে বলেছিল। হামজা সাহেব কোনো কথা বললেন না, খাবারে মনোযোগ দিলেন। জ্যোতি পুনরায় জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি কথা কাটাকাটি হয়েছিল? উনি তোমাকে সরি বলেছেন যা হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। হামজা সাহেব শীতল চোখে জ্যোতির দিকে তাকালেন। কাট কাট গলায় বললেন, জ্যোতি মা শোন, ভালো হয় শাহরিয়ার সাথে তোমার কন্টাক্ট না রাখলে। অনেক কিছুই আগের মতো নেই, তাই তোমারও উচিত
তাদের থেকে দূরত্ব মেনটেন করা। জ্যোতি চুপ করে গেল। রত্নার পছন্দ হলো না স্বামীর কথা, কিন্তু জ্যোতির সামনে কোনো রকম তর্কেও জড়ালেন না তিনি। বাকিটা সময় নীরবেই কাটলো। কেউ টু শব্দ না করে খাবার সেরে উঠল। জ্যোতি নিজের ঘরে গিয়ে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল। মন খারাপ হচ্ছে তার হুট করেই। তার জীবনটা আসলে আগের মতো নেই। জীবনসঙ্গী নিয়ে সবার মনেই কত জল্পনা কল্পনা থাকে। জ্যোতিরও তো তার ব্যতিক্রম ছিল না। হাসি খুশি একটা সংসার চেয়েছিল সে। আসলে যেই মেয়েগুলো জীবনে শুধু একটা সংসার চায়, বেছে বেছে সেই মেয়েগুলোরই কেন যেন একটা সংসার হয় না। রত্না মেয়েকে এক নজর দেখে স্বামীর কক্ষে গেলেন। স্ত্রীকে দেখে হামদা সাহেব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। রত্না একটু দম দিয়ে বললেন, আপনি জ্যোতিকে যে কথাটা বলেছেন সেটা কি ঠিক? হামদা সাহেব বুঝতে না পেরে বললেন, কোন কথা? শাহরিয়ার সাথে যোগাযোগ না রাখার কথা। ভুল কি বলেছি? রত্না দ্রুত স্বামীর পাশে বসল। আপনি না হয় জ্যোতির জীবন থেকে শাহরিয়ারকে সরিয়ে দিবেন, কিন্তু জ্যোতির সন্তান জীবন থেকে কিভাবে সরাবেন? একজন বাবাকে তার সন্তানের জীবন থেকে আলাদা করা যায়? আপনি পারতেন জ্যোতি ছাড়া আলাদা থাকতে? কারো ওপর এমন কোনো জুলুম করবেন না যেটা আপনি নিজেই সইতে পারবেন না। হামদা সাহেব চোয়াল শক্ত করে বললেন, শাহরিয়ার আর আমাকে মিলানোর চেষ্টা করবে না রত্না। রত্না কেমন তাচ্ছিল্য করে বলল, বিয়ের কিছু বছরের মধ্যেও আপনার যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন আপনার করা ব্যবহারে আমি ভুলিনি। যাকগে, ইতিহাস না ঘাঁটি। আপনি যা বলেছেন সেটা আমার চোখের অনুচিত। বাচ্চাটা জ্যোতি একার না, শাহরিয়ারেরও। এই শাহরিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য যোগাযোগটা করা দোষের কিছু না। বলেই রত্না সেখান থেকে উঠে চলে গেলেন। হামদা সাহেব বিস্মিত হয়ে রত্নার যাওয়ার পথে তাকিয়ে রইল। এক সপ্তাহ পর শাহরিয়ার মহসিনের সাথে দুষ্টুমি করছিল। এক গাদা খেলনা এনে দিয়েছে ভাগ্নিকে। মামা ভাগ্নের খুনসুটির মধ্যেই মাহিরা এসে বসলো তাদের পাশে। শাহরিয়ার মাহিরাকে দেখে বলল, রাজীব কল দিয়েছিল? সে তো প্রতিদিনই 3-4 বার দেয়। বউ বাচ্চা ছাড়া নাকি তার কিছুই ভালো লাগে না। শাহরিয়ারের মুড হুট করেই অফ হয়ে গেল। এই এক সপ্তাহে জ্যোতির সাথে তার মোটে 2 বার কথা হয়েছে। লাস্ট কথাও হয়েছে 2 দিন আগে। জ্যোতি মানা করে দিয়েছে এত ঘন ঘন ফোন দিতে। জ্যোতির ভাষ্য মতে এত ফর্মালিটি মেনটেন না করেও চলবে। ভাবির সাথে কথা হয়েছে তোমার? মাহিরা যেন আগুনে ঘি ঢালল। না। শাহরিয়ার ভোতা কণ্ঠে উত্তর দিল। মাহিরা অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। লাস্ট কবে কথা বলেছো তো তোমার সাথে ও? 2 দিন হয়েছে। এর মধ্যে আর যোগাযোগ করেনি? আশ্চর্য। শাহরিয়ার তেতে উঠে বলল, তোর ভাবি নিজেই কথা বলতে চায় না, রেগুলার কল দিতে মানা করে দিয়েছে। তাহলে আমি কি কচু খেতে কল দিব? আজব। ভাইয়ের মেজাজ আজ করতে পেরে মাহিরা দ্রুত টপিক চেঞ্জ করলো। আচ্ছা শোনো, আমি কাল পরশু বাসায় চলে যাব, রাজীব আসবে নিতে। শাহরিয়ার একটু আগের মেজাজ নিয়ন্ত্রণ করে বলল, এত তাড়াতাড়ি চলে যাবি? আরও কিছুদিন থাকতি। এবার তো এসেছিসই অনেক দিন পর। না, আর থাকা সম্ভব না। আম্মুও বারবার ফোন দিচ্ছে যেতে বলে। আমাকে আর মহসিনকে অনেক মিস করছে বেচারি। শাহরিয়ার কথাটা শুনে একটু থমকালো। মাহিরার শাশুড়ি মাহিরাকে ভীষণ আদর করে, একেবারে মাথায় তুলে রাখেন, এটা জানে শাহরিয়ার। এবং হুট করে আজ প্রথমবার এই বিষয়টা জ্যোতির সাথে রিলেট করার চেষ্টা করলো শাহরিয়ার। ফারিয়া জ্যোতিকে এক প্রকার অপছন্দই করেন। শুরু থেকেই এক প্রকার তাচ্ছিল্য করে এসেছে। এই যে জ্যোতি এতদিন ওর বাবার বাসায়, ফারিয়া একবারও জ্যোতির কথা জিজ্ঞেসও করেনি শাহরিয়ারের কাছে। শুধু বাচ্চার কথাই যা একটু মাঝে মধ্যে জিজ্ঞেস করেন। শাহরিয়ারের ভেতরে এক প্রকার অশান্তি শুরু হলো। মাসখানেক পর শাহরিয়ার এসেছে মেহেরপুরের মৌলভী সাহেবের কাছে। শাহরিয়ারকে দেখে মৌলভী সাহেব ভীষণ খুশি হলেন। আরে শাহরিয়ার যে, আসো আসো, অনেকদিন পরে দেখলাম তোমাকে। শাহরিয়ার সৌজন্যমূলক হাসি দিয়ে বসল ভদ্রলোকের পাশে। কিছুক্ষণ কুশল বিনিময়ের পরে মৌলভী সাহেব প্রশ্ন করলেন,
তা এতদিন পরে কি মনে করে? কোনো দরকার ছিল? শাহরিয়ার লজ্জা পেল। আসলেই সে দরকারে এসেছে। শাহরিয়ারকে লজ্জায় পড়তে দেখে মৌলভী সাহেব দ্রুত বললেন, আরে আরে, আমি সেইভাবে বলিনি। আমার মনে হলো তুমি কোনো সমস্যায় পড়েছ। আর আমি তোমাকে আগেও বলেছি, কোনো সমস্যায় পড়লে নিঃসংকোচে আমার কাছে আসবে। শাহরিয়ার সংকোচ নিয়ে বলল, আসলে সমস্যা নিয়েই এসেছি। আপনি তো জানেন সম্ভবত আমার আর আমার স্ত্রীর ব্যাপারে। মৌলভী সাহেব শুনলেন মনোযোগ দিয়ে শাহরিয়ার কথা, কিছু বললেন না দেখে শাহরিয়ারই বলল, আচ্ছা, বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে তালাক দেওয়া যাবে? মৌলভী সাহেব কিছুক্ষণ থম মেরে বসে রইলেন, তারপর বললেন, তুমি কি নিশ্চিত তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে যাচ্ছ? শাহরিয়ার উসখুস করে বলল, ও নিজেই চাইছে। তুমি চাইছো? শাহরিয়ার এবারও ভিন্ন উত্তর দিল। আমার পরিবারও এটাই চাইছে। মৌলভী সাহেব অবাক হয়ে শাহরিয়ারের দিকে তাকালেন। তোমার কি হয়েছে শাহরিয়ার? আমি তোমাকে একই প্রশ্ন দুইবার করলাম, অথচ একবারও তুমি সেটার জবাব না দিয়ে কে কি চাইছে সেসব বলছো। শাহরিয়ার থমকে গেল। শাহরিয়ার, ছোটবেলায় তুমি আমার কাছ থেকে কোরআন শিক্ষা নিয়েছিলে। তুমি আমার সবচেয়ে ভালো ছাত্রগুলোর মধ্যে একজন ছিলে। তাই তোমাকে আমি স্নেহ করতাম একটু বেশি। তাই তোমার এই অবস্থা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। শাহরিয়ারের মাথা নত হয়ে গেল, উচ্চারণ করতে পারল না কিছুই। দেখো শাহরিয়ার, তালাক এমন এক বিধান যেটা বৈধ তো অবশ্যই, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। আমাদের ধর্মে কিছু কিছু জিনিস হালাল, কিন্তু সেসব থেকে বিরত থাকতেই বলা হয়েছে। তালাকও সেসবের একটা। আমি যা বুঝলাম, তুমি নিজেই নিশ্চিত নও তুমি কি চাও। সেখানে তালাকের মতো একটা সিদ্ধান্ত এরকম হটকারিতা করে নেওয়ার কোনো মানেই আমি দেখি না। তুমি বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাচ্ছি? শাহরিয়ার মাথা নেড়ে সায় জানায়, তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, বিষয়টা কি একেবারেই আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে তোমার কাছে, নাকি কিছু ভুলের কারণে এমন একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে যেগুলো সংশোধনযোগ্য? শাহরিয়ার চুপ মেরে রইল। মস্তিষ্কের তার শত চিন্তার ঝড় বইছে। জ্যোতির খালা মুক্তা এসেছেন জ্যোতিদের বাসায় বেড়াতে, সাথে তার ছেলে নওশাদ এসেছে। মুক্তার কথায় কথায় শাহরিয়ার জ্যোতির কথা তুললেন। রত্না বিরক্ত হলেও চুপ করে রইলেন। তার বোনকে নিতান্ত সরল মনেই মনের দুঃখে বিষয়টা জানিয়েছিলেন। এখন নিজেরই আফসোস হচ্ছে তার কেন জানাতে গেলেন। আসলে এসব বিষয় চাপেও থাকে না। এলাকায় তাদের আরও আত্মীয় স্বজনও আছে, কারো না কারো মাধ্যমে ঠিকই ঘটনা চাউর হয়ে যেত। সত্যি সত্যি বাচ্চা হওয়ার পর আলাদা হয়ে যাবে যদি। রত্না দায়সারা ভাবে মাঝামাঝি উত্তর দিলেন। দেখি আল্লাহ কি করেন। মুক্তা গুরুতর বললেন, বাচ্চাটা শুধু শুধু রাখছে যদি। ওই ছেলের সাথে তালাক নিলে বাচ্চাটা কেন নিচ্ছে বোকার মতো? রত্না বিতৃষ্ণা নিয়ে বললেন, আমার সামনে বলেছেন, জ্যোতির সামনে বলবেন না। ওই ছেলের সাথে তালাক হইলেই ভালো হবে। আমাদের মেয়েটারে কি কষ্টটাই না দিছে ওর পুরা গোষ্ঠী। ওই ঘরে আর পাঠানোর দরকার নেই। জ্যোতিরে এখনো আমি নিজের মেয়েই মানি, এখনো আমার আপত্তি নাই। ইদ্যতের পর জ্যোতি আর নওশাদের বিয়ের ব্যবস্থা করলে। রত্না এবার অধৈর্য হয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। আপা, আমার মেয়ে এখনো বিবাহিত, এখন তালাক হয় নাই ওর। যদি এখনো একজনের নিকাহ হতে আছে, এই কথা তোলাটা কি খুব দরকার? এটা স্পষ্ট গুনাহ, তওবা করুন। মুক্তা বেজার হয়ে বললেন, রাগ করলি? আমি তো ভালোর জন্য বলছি, আমার কথাটা ভেবে দেখিস। জ্যোতি বাগানের দোলনাটায় বসে দোল খাচ্ছিল। মৃদু বাতাস বইছে, আকাশটাও মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই আবহাওয়াটাই জ্যোতির সবচেয়ে প্রিয়। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তটুকু নওশাদ হঠাৎ করেই সেই সময়ে সেখানে চলে এলো। জ্যোতি অপ্রস্তুত হলো ভীষণ। এই সময় এখানে আশা করেনি সেই নওশাদকে। দ্রুত নিজের মাথায় কাপড় দিল। নওশাদ জ্যোতির কাছাকাছি এসে দাঁড়ালো পায়ে পায়ে। কেমন লাজুক হেসে প্রশ্ন করল, কেমন আছো জ্যোতি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? নওশাদের হাসি হাসি মুখটা যেন বিদীর্ণ হয়ে গেল নিমিষেই। শুষ্ক কণ্ঠে বলল, আমিও আলহামদুলিল্লাহ। বলে দুজনেই চুপ। জ্যোতি মনে মনে বিরক্ত হচ্ছে ভীষণ।
নওশাদ জ্যোতিকে পছন্দ করত এটা জ্যোতি জানে। খালাও জ্যোতিকে নিজের ছেলের বউ করার জন্য উৎসাহী ছিলেন। নওশাদের জন্য খালাও প্রস্তাব দিতেন, কিন্তু এর আগেই শাহবাজ পরিবার থেকে জ্যোতির জন্য প্রস্তাব এলো। জ্যোতিরও বিয়ে হয়ে গেল। এটা নিয়েও খালা অনেকদিন রাগ করেছিলেন। পরে রত্না কিভাবে যেন বোনের মান অভিমান ভাঙিয়েছেন। নওশাদের মনে জ্যোতিকে নিয়ে এখনো কিছু আছে কিনা জ্যোতি জানে না, কিন্তু নওশাদ তার আশেপাশে থাকলে জ্যোতি ভীষণ অস্বস্তি বোধ করে। এই মুহূর্তেও তাই বোধ করছে। নওশাদ হঠাৎ বলা শুরু করল, শুনেছি তোমার